ফুলকপি দিয়ে করেছে, এখানে 5 রকম। এখন ঘড়িতে বাজে ঠিক 12টা বাজতে 5 মিনিট বাকি, বুঝতে পারছো, মানে মিডনাইট। তো এখন থেকে কিন্তু আমি ব্লগটা স্টার্ট করছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিরাপদে আছো। আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। আজকের দিনটা আমার কাছে অনেক অনেক স্পেশাল একটা দিন, কারণ আজ আমার পতিদেবের জন্মদিন। তো যাই হোক, আমি কিন্তু কেকটা ওকে লুকিয়েই কিনে নিয়ে এসেছিলাম, ওকে বলিনি। প্রত্যেকটা বছরই 12টার সময় ওকে আমি মেয়ে সব একসাথে কিন্তু কেকটা কাটাই। ওকে আমি একটু ওই ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, আর ততক্ষণে আমি কিন্তু টেবিলটা অর্গানাইজ করে দিয়েছিলাম। দুর্ভাগ্য বিষয়, আজকে আমার কেন কে জানি আমি ভিডিও এডিট করতে করতে অর্ধেক ক্লিপিংসই আমার ডিলিট হয়ে গেছে হাত লেগে। মানে আমি এডিট করতে গিয়ে ওটাকে আমি ডিলিট করে দিয়েছি। আমার এত খারাপ লাগছে, এত মনটা খারাপ যে কি বলবো। কিন্তু অনেক খুঁজে খুঁজে আমি কিন্তু আগের বছরের একটুখানি ভিডিও ক্লিপিংস আমি রেখে দিয়েছিলাম, সেটাকেই আমি এর সাথে অ্যাটাচ করে দিয়েছি। বলতে পারো আগের বছরে আরও সুন্দরভাবে কিন্তু ওর জন্মদিনটা আমি সেলিব্রেট করতে পেরেছিলাম। এই বছরে ওই যে নতুন করে ইউটিউব শুরু করেছিলাম, এডিটিং এক্সট্রা কাজ করতে করতে না পুরো ঘেটে গেছিলাম। তো দেখো, আগের বছরে কিন্তু ঠিক এইভাবে আমি সাজিয়েছিলাম, টেবিলটা থেকে শুরু করে পুরো ঘরটা এইভাবে সাজিয়েছিলাম। কিন্তু এইবারে আর করতে পারিনি, এটা আমার সত্যি আমার কাছে খুব দুঃখজনক। চেষ্টা করব নেক্সট ইয়ার আরও সুন্দরভাবে ডেকোরেশন। আর আমি ওকে দিয়ে কেক কী কাটাবো বলো তো? ওকে তো আমি জাগিয়ে রাখতেই পারি না 12টা অবধি, যেহেতু ও ভোর 5টায় ওঠের, ওটার অভ্যাস। আর 11টার পর ও আর চোখ খুলে রাখতেই পারে না, মানে ওকে বিছানায় টানে, ঠিক আছে? অতি কষ্টে আমি ওকে কোম্পানি দিয়েছি। 12টা বাজতে 10 অবধির ওকে আমি আটকে রেখেছি, একসাথে বসে মুভি দেখেছি, গল্প করেছি। আর একটু বসো প্লিজ, আর একটু বসো, এই করে করে অ্যাট লাস্ট ওকে দিয়ে আমরা কেকটা কাটাতে পেরেছি। আর চোখ তো পুরো ঢুলে মনে হচ্ছে পড়ে যাবে। তো যাই হোক, আবার তোমাদের সাথে কিন্তু গুড মর্নিং। এটা আবার পরের দিনের ব্লগ, যেদিন আমার হাজব্যান্ডের বার্থডে সেদিনকার সকাল থেকে কিন্তু আবার ব্লগটা কন্টিনিউ করছি। অনেক রাতে, মানে ভাবতে পারছো, বার্থডে সেলিব্রেশন করার পর আবার এডিটে বসেছি। এডিট কমপ্লিট করে প্রায় 1টা-1:30 বেজে গেছে আমার শুতে। তারপরে ওই যে মেয়ের পরের দিন আবার স্কুল আছে, 6:30টার মধ্যে কিন্তু আবার আমাকে উঠে যেতে হয়েছে। আর এখন বেশ শীতটা কিন্তু জাগিয়ে, মানে সকালের দিকটা বেশ ভালোই শীতটা পড়েছে। আর দেখো, রান্না আমার সবার প্রথমে কোথায় যেন রোদ ঢোকে, সেটা হচ্ছে রান্নাঘরে। একদম জানলা খুললেই কিন্তু আমি সূর্যদেবের দর্শন করতে পারি। তো সূর্যদেবকে প্রণাম করে নতুন একটা শুভ দিনের সূচনা করলাম তোমাদেরই সাথে নিয়ে। তো এই তো চলো, বাসি রান্নাঘরটা একবার মুছিয়ে নিই। তারপরে আবার মেয়ের স্কুল আছে, সেটা প্রিপারেশান করতে হবে, দুধ ফুদ জাল দিতে হবে, অনেক কাজ। তো এই দেখো, কথা বলতে বলতে আমার দুধটাও জাল দেওয়া হয়ে গেছে, আর এখানে কেশরটাও মিশিয়ে দিয়েছে। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা, তোমার ব্লগ আমি বেশ কিছুদিন ধরে দেখছি, ভীষণ ভালো লাগছে, তবে ভিডিও কোয়ালিটিটা একটু যদি আরও ভালো করতে পারো তাহলে খুব ভালো হয়। আমি আমার সকল বন্ধুকে একটাই কথা বলছি, আমি যে মোবাইল থেকে ভিডিও এডিট করি বা শ্যুট করি, একদম নর্মাল একটা ফোন, বুঝতেই পারছো, যত দাম দিয়ে ফোন কিনবে তত ভালো ভিডিও কোয়ালিটি আসবে। আমার এখন এতটুকু ইচ্ছা নেই যে ফোনের পেছনে টাকা ইনভেস্টমেন্ট করার। যখন ঈশ্বর সময় দেবে, যখন নিজে আরও বেশি টাকা আর্ন করতে পারবো, তখন নিজের জন্য একটা ভালো মোবাইল নেব। ততক্ষণ যতদিন পারি এই মোবাইলটা দিয়েই চালাই। এই তো 0 থেকে প্রায় 3,500-এর ওপর সাবস্ক্রাইবার এই ফোনটা থেকেই করতে পারলাম, তাই না বলো বন্ধু? তো যাই হোক, যদি কাজ ভালো করি তাহলে আমার যে মোবাইল কোয়ালিটি যাই হোক না কেন, বন্ধুরা ঠিক আমার ভিডিও দেখবে। তো যাই হোক, এখানে দেখো শীতটা পড়ে গেছে বলে হাজব্যান্ড বললো যে ব্লেজারটা নামিয়ে নাও। চলে মাম্পাকে ছেড়ে, টুপিও সব দিচ্ছি, মাছটাও পরে নে, চলো।
কি বলো তো, সবে শীতটা পড়ছে তো এই সময় যদি একটু 19-20 হয়ে যায় না, আবার ঠান্ডা লেগে যাবে। সবে ঠান্ডা থেকে উঠেছে, আর এই ডিসেম্বরের 2 তারিখ থেকে অ্যাসেসমেন্ট স্টার্ট হচ্ছে। এখন যদি একটু সাবধানে না রাখি না, তাহলে আর বলার মতন নয়। ওই জন্য মাস্ক, টুপি আর ব্লেজার পরিয়ে কিন্তু আমি ওকে স্কুলে পাঠিয়েছি। আর যেহেতু বাইকে যাবে, আর সকালের দিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। আর এখানে দেখো বেদানাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। হাজব্যান্ড বললো মেয়েকে ড্রপ করে এসেই কিন্তু বেদানাটা ও নিয়ে চলে যাবে টিফিনে। আজকে হাজব্যান্ড টিফিনে এই বেদানাটা নেবে আর কিছু ড্রাই ফ্রুট নেবে। তো বন্ধুরা, তোমাদের একটা জিনিস দেখাই, কার বাড়ির ছেলেমেয়েরা সারা চাদরে এইরকম এঁকে বেড়ায়? প্লিজ আমায় কমেন্ট করে বলো তো। এই তো দুটো, আর এই কোলবালিশের মধ্যে যে কত আঁকা চারদিকে, বলে বোঝাতে পারবো না। এইগুলো বসে বসে আমার মেয়ে করে। আবার এখানে চোখ এঁকেছে দেখো, এখানে একটা চোখ এঁকেছে দেখো, ঠিক আছে? ওর যত ক্রিয়েটিভিটি চাদরে। আমি বলেছি যে তোকে আমি খাতা দেবো, বাট হবে না, ওইখানেই বসে বসে আঁকবে। মানে পড়ছে আর আঁকছে সারা চাদরের মধ্যে, চোখ, নাক, মুখ, কত রকম ডিজাইন, আলপনা এই করবে, জানো? আমায় কমেন্ট করে বলো। তবে বন্ধুরা, আমি তোমাদের বলছি ঠিকই, কিন্তু এই অভ্যাসটা না আমারও ছোটোবেলায় ছিল, আমার বোনেরও ছিল। ওই পড়তে পড়তে ওই একটু ফুল আঁকছি, একটু আলপনা দিচ্ছি। তো যাই হোক, মনে পড়ে গেল, তাই একটু শেয়ার করে নিলাম। আর এই দেখো, আমি আজকে বিছানা ঝাড়তে গিয়ে দেখলাম যে ঝাড়ুটা কিনেছিলাম না মেলা থেকে, কালী পুজোর মেলার থেকে, পুরো হাত থেকে পড়ে সব কাঠিগুলো নিচে পুরো মেলা এদিক ওদিক পুরো ছিটিয়ে গেল। তো যাই হোক, সেইগুলোকে আবার একত্রিত করে কত যে সময় গেল বন্ধুরা, আমি কি বলবো। একটা একটা করে কাঠি গুছিয়ে আবার এটাকে ঝাঁটাটাকে ভালো করে বাঁধলাম। তো যাই হোক, আমাকে আমার এক সাবস্ক্রাইবার বন্ধু অনেক দিন আগে জিজ্ঞাসা করেছিল যে দিদি তুমি কেন মাদুর পেতে রাখো বেডে? অ্যাকচুয়ালি বেডে মাদুর পাতার একটাই কারণ, যাতে আমার বেডশিটটা নোংরা না হয়। অনেকে পা না মুছেই দেখবে খাটে উঠে যায়, চাদরটা নোংরা হয়ে যায় পায়ের ধুলোতে, সেই চাদরেই আবার আমরা রাতে দুপুরে শুই। কেমন একটা ঘেন্না লাগে না? যখন আমি শুতে যাই তখন মাদুরটা তুলে দিই, আর একটা সুন্দর নিট অ্যান্ড ক্লিন বেডশিটে কিন্তু আমরা শুতে পারি। জাস্ট শুধু এইটুকুর জন্যই আমি মাদুরটা পেতে রাখি। বন্ধুরা, সকাল সকাল উঠেই তোমাদের সামনে অন ক্যামেরায় গল্প করতে চলে এলাম, কারণ আজকে একদমই রান্নার চাপই নেই বলতে পারো। আজকে পুরো সেদ্ধ, হয়তো ডাল, ভাত আর আলু সেদ্ধ কি এরকম একটা আলু চোখা খেয়ে নেবো, আর হয়তো ডিম সেদ্ধ কি ডিম ভাজা খেয়ে নেবো। তো যাই হোক, আর আজকে আমার মোটামুটি হাজব্যান্ডের রান্না করতে হবে না, মানে ওর জন্যই আমাদের বলতে পারো বেশি আমার রান্নার তরিজুত, কেন ও ভীষণ খেতে ভালোবাসে, তোমরা তো জানো। তো ওই জন্য ওর আজকে যখন ওর রান্নাটা করতে হবে না, তখন আমার প্রেশার খুব কম। আমরা তিনজন, মা, মেয়ে, আমার মেয়ে, তিনজনে মিলে আমরা কিছু না কিছু খেতে পারবো। আর ভাবছি যে আজকে যেহেতু মানে রান্না নেই, তাহলে আজকে অনেক কাজ অফ ক্যামেরায় এগিয়ে রেখে দেবো, যেটা আমি ডেলি ডাস্টিং ক্লিনিং করতে পারি না, বা কিছু কিছু কাজ না, এখন তো ব্লগ করি তো অনেক কাজ না এক্সট্রা মানে জমে থাকে, যেগুলো আমি করে উঠতে পারি না। তো বিকেলের পর তো আমি সন্ধ্যের পর তো আমি কাজ করতেই পারি না, মানে সারাটা সন্ধ্যে আমার এডিটে চলে যায়। তো যাই হোক, আজকে টাইমটা অনেকটা পেয়ে যাব, কারণ 2-3 ঘন্টা যে সেভ করে নেবো, কারণ রান্নাঘরে ঢুকতে গেলে মোটামুটি 2-3 ঘন্টা কিন্তু আমাদের লেগেই যায়। সেই 2-3 ঘন্টায় আমি অফ ক্যামেরায় অনেক কাজ করে নেবো। তো তোমরা হয়তো বলবে যে দিদি তুমি তো ডেলি ডাস্টিং ক্লিনিং সব কিছুই করো, তো তোমার কি করে কাজ জমছে? ওই একটা নেশা বন্ধুরা, কি বলতো, সংসার করার একটা নেশা, এটাও কিন্তু একটা, সংসারটাও কিন্তু একটা নেশা। এই যে প্রত্যেকটা দিন ভাবি আরও কি সুন্দর, আরও কীভাবে পরিপাটি করে সংসারটা করতে পারি, আরও কীভাবে ঘরটাকে গুছিয়ে টিপটপভাবে রাখতে পারি, কোন জিনিসটাকে এদিক থেকে ওদিক করলে বা ওদিক থেকে এদিক করলে আমার ঘরটা আরও বেশি মানে গ্ল্যামারাস লাগবে, আরও বেশি সুন্দর লাগবে। তো এই চেষ্টাগুলো করি, ঠিক আছে? তো এইগুলোই বলতে পারো আমার এক্সট্রা কাজ। আজকে দেখি কোন জিনিসটাকে এদিক করা যায়, কোন জিনিসটাকে ওদিক করা যায়, কারণ এখন শীত আসছে, বুঝতে পারো শীতের প্রথম কিন্তু আমাদের কাজ একটু বেশিই হয়, কারণ ওই যে জিনিসপত্র নামানো ওঠানো থাকে, গোছানো থাকে, তারপর দেখবো কোন কোন জিনিসগুলোকে তুলে রাখতে হবে, মানে গরমের কোন কোন জিনিসগুলো তুলে রাখবো সেইগুলোকে দেখবো, সেইগুলোকে নামাবো। তো যে কিছু কিছু অফ ক্যামেরায় করবো, আর কিছু কিছু অন ক্যামেরায় করবো। তো একদম আমার মধ্যে এখন সংসারের একটা নেশা চেপে গেছে, ঠিক আছে? সংসারটা এমনই জিনিস না, তুমি যদি 24 ঘন্টাও কাজ করো না, তোমার কাজ কিন্তু কম পড়ে যাবে, মনে হবে এই কাজটা করা হলো না, ওই কাজটা করা হলো না। তো যাই হোক, চলো আর বেশি বকবক করছি না, বকবক করতে থাকলে তো করতেই থাকবো। তো তখন চলো দেখতে থাকো এরপর আমি কি কি কাজ করি, চলো।
অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে থাকে, বিশ্বাস করো সারা দিন টুকটুক করে কত ভিডিও করে যাই, কিন্তু যখন ভিডিও এডিট করতে বসি এত বড় ভিডিওটা হয়ে যায় তখন বাধ্য হয়ে আমাকে কত কাজ কিন্তু কেটে মানে ডিলিট করে বাদ দিয়ে দিতে হয়, আর যেটুকু দরকার সেইটুকুই তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি। মৌমিতা আমাকে জানতে চেয়েছিল যে আমার মেয়ে কোন ক্লাসে পড়ে। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, আইসিএসসি বোর্ড দেবে। লোপামুদ্দাদি কমেন্ট করে বলেছিল, শর্মিষ্ঠা তোমার কথাগুলো মন ছুঁয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ দিদি, তুমি প্রত্যেকটা দিনই কমেন্ট করো কিন্তু তোমার নাম আমার পড়ে ওঠা হয় না গো, তার জন্য খুব খুব দুঃখিত আমি। ইয়াসমিন কুক চ্যানেল থেকে আমায় কমেন্ট করে বলেছিল যে শর্মিষ্ঠা কাজে যখন মন বসে না তখন তোমার ভিডিওগুলো চালিয়ে তারপর কাজ করি। থ্যাংক ইউ সো মাচ গো। আর তোমাদের যেই কমেন্টগুলো না, এইগুলোই আমার কাজের ইন্সপিরেশান, বিশ্বাস করো আর কিচ্ছু না। কী বলতো বন্ধুরা, আমিও তো তোমাদের মতন রক্ত মাংসের গড়া মানুষ, আমিও মাঝে মাঝে না কাজ করতে করতে ডিমোটিভেট হয়ে যাই। এক এক সময় মনে হয় আর ইউটিউব করতে ভালো লাগছে না, ছেড়ে দিই, আরে এত প্রেশার নিতে ইচ্ছাই করছে না। কিন্তু যখনই তোমাদের কমেন্টগুলো আমার চোখের সামনে ভাসে না, তখন কেন কে জানে আবার মনে হয় যে না, ক্যামেরাটা তুলে নিয়ে আবার ভিডিও শ্যুট করতে শুরু করে দিই। তো ঝুমা বলে আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু আমায় আজই কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই আমার নামটা তুমি তোমার ভিডিওতে নিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো এই তো ডিয়ার, তোমার নামটা নিলাম, আশা করি তোমার ভালো লেগেছে। অরূপ ঘোষ আইডি থেকে আমায় কমেন্ট করে জানিয়েছিল একজন বন্ধু, সে ছোট্ট গ্রাম থেকে কিন্তু আমার ভিডিও দেখে এবং দেখতে তার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, যে এত দূর থেকে তুমি আমার ভিডিও ডেইলি দেখো। আর এই যে তোমাদের প্রথমেই বলেছি যে আজকে আমার রান্নাঘর থেকে ছুটি, তাই বেশ কিছুটা কাজ কিন্তু আমি এগিয়ে রাখছি। আর এই যে মেয়ের বুক সেলফটা যখন পরিষ্কার করতে বসি, কখন যে হু হু করে সময়টা চলে যায় না বন্ধুরা, তারই হত্যা নেই। কারণ অনেক ছোট্ট ছোট্ট জিনিসপত্র, দরকারি কোনটা অদরকারি সেগুলো দেখে দেখে তো আমাকে ফেলতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার মেয়ের বুক সেলফটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। আর এখানে দেখো আমি টিভিতে কিন্তু বজরং বলির মানে ওই যে হনুমান চালিসা চালিয়ে দিয়েছি। শুধু হনুমান চালিসা না, আমি সকালবেলা উঠে যত রকমের ঠাকুরের দেবদেবীর গান আছে সব কিন্তু আমি জোরে জোরে চালিয়ে দিই, আর আমি একটার পর একটা কিন্তু কাজ করতে থাকি। যদি পারো কাল থেকে একবার এই ঠাকুরের গান সকালবেলা ঘুম থেকে উঠেই টিভিতে হোক বা তোমাদের মিউজিক সিস্টেমে হোক চালিয়ে তারপরে কাজ করতে শুরু করো, দেখবে যে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের মধ্যে কত পজিটিভ এনার্জি কাজ করছে। আর এই দেখো রান্নাঘরে এসে তোমাদের তো একটা জিনিস দেখাতেই ভুলে গেছি, যে রসবড়াগুলো আগের দিন তোমাদের অর্ধেকটা দেখিয়ে ভিডিও অফ করে দিয়েছিলাম, তারপর তো সকালবেলা রসবড়াগুলো দেখো ডুবিয়ে রেখেছিলাম, আর কত সুন্দর ফুলে ফুলে একদম টইটুম্বুর হয়ে গেছে। তো দেখেছো, কিন্তু আজকে তো আর রেসিপি শেয়ার করলাম না, কারণ কিছুদিন আগেও যখন রসবড়া করেছিলাম তখন তো তোমাদের রেসিপিটা শেয়ার করেছি। তো এই নিয়ে কিন্তু শীতকালে 2 বার রসবড়া হয়ে গেছে। তো চলো এবার স্নান টান। প্রত্যেকটা বছর আমার হাজব্যান্ডের জন্মদিনে আমার শাশুড়ি মা তার ছেলেকে সব কিছু একার হাতে রান্না করে খাওয়ান, কারোর হেল্প কিন্তু উনি নেন না। তুমি যদি হেল্পও করতে যাও উনি বলেন যে না না আমি সব করে নেবো। মানে এটা একটা মাদের দেখবে একটা মনে কাজ করে যে না আমি একদম A to Z সব কিছু করে ছেলের মুখের সামনে দেবো। তো এই দিনটা আমার টোটালি ছুটি থাকে, সব রান্নাই কিন্তু আমার শাশুড়ি মাই করে থাকেন, আর আমি কখনো বাধাও দিই না, কারণ আমার চেয়ে না তার অধিকার কিন্তু তার ছেলের প্রতি অনেক বেশি। পুজো করতে করতে ঈশ্বরকে একটাই কথা বলছি, ঈশ্বর বছরের পর বছর তিনি যেন এইভাবেই তার ছেলের জন্মদিন পালন করে, পৃথিবীর কোনো শক্তি যেন তাকে বাধা দিতে না পারে। আর এই অধিকার আমি কখনোই তার কাছ থেকে কেড়ে নিতে পারবো না, কারণ তারই জন্য আজ আমি আমার স্বামীকে পেয়েছি। তোমরা শুধু ঈশ্বরকে ডেকো আমার স্বামী যেন জীবনের সব বাধা বিপত্তি জয় করতে পারে, ব্যাস আর কিচ্ছু লাগবে না। তো তোমরা তো এটা বৃহস্পতিবার ব্লগ দেখছো, শুক্রবার আমি কোনো কিছুই শ্যুট করিনি। আর বৃহস্পতিবার ঘট পাতা থাকে, মা লক্ষ্মীর আরাধনা থাকে, অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার। এদিকে হাজব্যান্ডকে খেতেও দিতে হবে, মানে ওখানটা একটু গুছিয়েও দিতে হবে। খুব তাড়াতাড়ি করে কিন্তু আজকে আমি বৃহস্পতিবারের পুজোটা পড়লাম। আর পাঁচালিটা না আজকে আমি সকালে পড়বো না, ওটা ঠিক করছি সন্ধেবেলায় পড়বো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মহাদেবকে স্নান করানো হয়ে গেছে, গোপালকেও স্নান করা হয়ে গেছে, সেটা অফ ক্যামেরায় করেছি, সেইগুলো না আর কিছু শেয়ার করিনি। তো
তো চলো, আমার এখানে পুজো আশ্রা আরতি সব কিছু হয়ে গেছে, এইবারে যাওয়া যাক টেবিলটাকে অ্যারেঞ্জ করতে। এই প্রথম তোমরা আমার ব্লগে আমার শ্বশুরমশাইকে দেখবেন। তো যাই হোক, উনি কিন্তু ভীষণ লাজুক প্রকৃতির একটা মানুষ, ভীষণ শান্ত শিষ্ট, কথা ভীষণ কম বলে, মানে 100টা কথা যদি কেউ বলে তো উনি একটা উত্তর দেন। তো বুঝতে পারছো? তো দেখো এখানে বাবা ওকে আশীর্বাদ করলো। তো এইবারে হচ্ছে মায়ের পালা। তোমরা জানো, বিশ্বাস করবে কিনা জানি না, আমার হাজব্যান্ডকে কিন্তু ছোটোবেলায় একজন চুরি করে নিয়ে চলে গেছিলো। সেই হারিয়ে যাওয়া ছেলেকে আমার শাশুড়ি মা আবার তার কোলে ফিরে পেয়েছে। এই গল্পটা একদিন তোমাদের আমি করব, তাহলে তোমরা বিশ্বাস করবে যে কী ঘটনা সেদিন ঘটেছিল। বন্ধুরা, আমার শাশুড়ি মা কিন্তু সব নিজের হাতে রান্না করেছে। একবার দেখিয়ে দিই কী কী অ্যারেঞ্জমেন্ট করেছে। তো এইটা দেখো পাবদা রয়েছে এত, আচ্ছা এটা পাশে, এটা কাতলা মাছ ভাজা আর ট্যাংরা মাছের ঝাল, এটা আচার রয়েছে আমের, এটা হচ্ছে কাতলা মাছের ঝাল, এটা হচ্ছে পটল পোস্ত, এটা ট্যাংরা মাছ আমার হাজব্যান্ডের ভীষণ প্রিয়, তো ট্যাংরা মাছ দিয়ে ফুলকপি দিয়ে করেছে। এখানে 5 রকম মিষ্টি রয়েছে, আর এই যে পায়েস, আর এখানে ভাজা অলরেডি খেয়ে নিয়েছে, এই কটা চলছে। তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু, বার্থডে বয়ের মেনু। তো চলো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আজকে এইটুকুই, আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা।